আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কিছু কঠিন বা রূঢ় সত্য নিয়ে কথা বলবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি এটা কোনো এন্টারটেইনিং ভিডিও না, আমি সরাসরি কিছু কথা বলি। এমন আমাকে আজকে ডাকার পরে বলেছে যে মধ্যবিত্ত সাধারণ বাংলাদেশের ছেলে মেয়েরা যারা চাকরি খুঁজছে, পাবে কিনা জানে না, সামনে পরিবারের হাল কিভাবে ধরবে, কি করবে, ব্যবসা, চাকরি, বেকারত্ব, তাদের জন্য। সো আমরা কিছু রূঢ় সত্য কথা বলবো, যে স্কিলগুলো থাকলে তোমার ভবিষ্যৎ ভালো, না থাকলে আসলেই তোমাকে রাস্তায় রাস্তায় অনেকদিন ঘুরতে হবে, হতাশ হয়ে ঘুরে বেড়াবা, কোথাও কিছু পাবা না, তাদের জন্য সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আর যাদের এটা দরকার নেই, যে মনে করে যে না আমি ভালো আছি, আব্বু আমার অনেক আছে, আমার এটা দেখে লাভ নেই, তুমি ফিল্টার চেক করতে থাকো, ক্যাট ফিল্টার ইত্যাদি ফিল্টার, এনজয়, গো স্ট্রিম সাম আদার ভিডিওস, নো প্রবলেম। আর বাকি যারা মনে করে যে না আধা ঘন্টা একটু শুনি কি বলে, সো তাদের জন্য ভিডিওটা। অ্যাবসলিউটলি। তো আজকে আমরা মাঝখানে কোনো কথাবার্তা বলে সময় নষ্ট করবো না, একেবারে টু দ্য পয়েন্ট। আমাদের যে ইয়াং জেনারেশন আছে, বাংলাদেশি ভাইয়া মধ্যবিত্ত ফ্যামিলি বলি, উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি বলি বা নিম্নবিত্ত বলি, সবার জন্য একটা বিশাল সমস্যা হলো আনএমপ্লয়মেন্ট। লোকজন বেকার, প্রতি বছর 6 লাখ মানুষ গ্র্যাজুয়েট হয়ে বের হচ্ছে, এবং গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্বের হার সব থেকে বেশি। আমাদের জেনারেশন একটা নলেজ বেস থেকে আমরা স্কিল বেসড একটা ইন্ডাস্ট্রির দিকে যাচ্ছি, বাট আমাদের ছেলেমেয়েরা এখনো ওই স্কিলের সাথে ওই পারদর্শিতাটা নিজেদের মধ্যে আনতে পারছে না, নাই, জবের অনেকের নাই। আচ্ছা, যেহেতু আমরা সত্য কথা বলবো, হ্যাঁ, অনেকের নাই, যেটার কারণে ঝামেলা হচ্ছে। সো ইউনিভার্সিটিতে পড়া স্টুডেন্টরা বা ওই গ্র্যাজুয়েট করাদের মধ্যে বেকারত্বের হার সব থেকে বেশি। কারণ মানে স্কিলস এর একটা বিশাল গ্যাপ। অ্যাবসলিউটলি। হোয়াট ক্যান বি ডান অ্যাবাউট ইট? নাম্বার ওয়ান, তুমি ইউনিভার্সিটি পাস করে ফেলেছো, তুমি 5-6 বছর ধরে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, সেই সাবজেক্টটা নিয়ে 10 মিনিট কথা বলার মতো টান টান করে সেই ক্ষমতা নেই, হবে না, কেউ পাত্তা দিবে না। কোনো ইন্টারভিউ বোর্ড তোমাকে, তুমি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তোমার আব্বুর কষ্ট তোমার নাই, সে তোমার ব্রেইন জাজ করবে। সো তুমি সাবজেক্ট সম্বন্ধে কনফিডেন্টলি কথা বলতে না পারো, না জানো, পাত্তা দিবে না। দ্বিতীয়ত হচ্ছে তোমার কয়েকটা ভাষা তুমি যদি না জানো, হবে না, যতই বলো বাংলা, ইংরেজি, আরবি, ইন্ডিয়ান, ম্যান্ডারিন, এগুলো না জানলে, তার মধ্যে কয়েকটা ভাষা না জানলে তোমাকে কেউ পাত্তা দিবে না। অ্যাটলিস্ট বাংলা আর ইংরেজিটা যদি প্রপারলি না পারলে হবে না। ভাই আমি তো আঞ্চলিকভাবে বাংলা বলি, আর ইংরেজিটা তো ভাইয়া এমিজ আর ওয়াজ ওয়ার পার্টি এগুলো প্যাচ লেগে যায়, সরি, হবে না। মানে আমি কেন নিব তোমাকে, বা কেন নিবে একজন এমপ্লয়ার? তুমি গার্মেন্টসে কাজ করতে চাও, তুমি একজন শ্রীলঙ্কান বা একজন চাইনিজের সাথে ঠিকমতো কথা বলতে পারবে না, তোমাকে আমি কেন ইনভেস্ট করবো? তুমি 6 ফিট 2 দেখতে অনেক হ্যান্ডসাম, আমার তো দরকার নেই। সো ভাষাটা খুব ফার্স্ট, একটা প্রথম জরুরি দরকার। যে বিষয়টা নিয়ে পড়েছো সেটা নিয়ে একদম কড়াকড়ি জানি কিনা। ভাইয়া ক্লাসে তো যাই নাই 2-1 দিন, আসলে যেতে হয় না, ন্যাশনাল ইউনিভার্সিটি না গেলেও চলে, স্যাররাও পাত্তা কিছু বলে না, সরি, স্যারদের প্রবলেম না, প্রবলেমটা তোমার। স্যার যেভাবে পড়িয়েছেন, তুমি আলাদা করে সময় নিয়ে পড়ো না কেন? গল্পের বই তো ঠিকই দেখেছো, হিন্দি সিনেমায়, বাংলা সিনেমাতে দেখেছো যে ল্যাম্প পোস্টের নিচে লোকজন পড়তেছে, আসলেই ওনারা পড়েছিল, এই জন্য ওনাদেরকে নিয়ে অটোবায়োগ্রাফি বানিয়েছে। সো একটা বললাম যে সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং, সেকেন্ড হচ্ছে যে ভাষা জানা কয়েকটা, তৃতীয় হচ্ছে যে কোথাও গিয়ে কথা বলতে পারে। আমরা অনেকেই ভাবি যে কথা বলা নিয়ে আর কি ব্যাপার, বাংলাদেশে এখনো খুব হাসাহাসি করা হয়, কথা বলার মধ্যে আবার কি আছে? আমাদেরকে শেখানো হয়েছে যত গম্ভীর থাকবে, 5 বার ডাকলে তুমি 1 বার তাকাবে। সরি, তুমি বিপণনে কাজ করতে চাও, সাপ্লাই চেনে কাজ করতে চাও, তুমি সফটওয়্যার নিয়ে, যেখানে যে তোমাকে কথা বলতে জানতে হবে, নিজের টিমের সাথে হোক, ভেন্ডরের সাথে হোক, ক্লায়েন্টের সাথে হোক, সিনিয়রের সাথে কথা বলতে হবে। লজ্জায় কখনোই কথা বলিনি, স্কুলের ভিতরকে আসিনি, স্কুলের কোনো প্রোগ্রামে কথা বলিনি, হোস্টিং করিনি, কিছুই করিনি, আমার খুব লজ্জা লাগে, সরি। লজ্জা লাগে না এরকম আরো 100 ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে নিবে, ওটা থেকে ভেঙে বেরোয় আসতে হবে। সো এটা গেল একটা, কথা বলতে পারা। দ্বিতীয়ত কিছু বেসিক স্কিল থাকে আমাদের, জামা কাপড় ঠিক মতো পরা, কোন শার্টের সাথে কোনটা একটু জানা, চুলটা কোত্থেকে কাটবো, কিভাবে কাটবো সেটা জানা, কথার আগে কিভাবে সালাম দিব, কথা শেষ করে কিভাবে ধন্যবাদ দিব সেই জিনিসটা বোঝা, হ্যান্ডশেকটা কিভাবে করব, কার্ডটা দিব, চেয়ারটা কিভাবে আগে নিয়ে বসা, সবার সামনে টেনে টেনে আওয়াজ করে চেয়ার নিব, গিয়ে গিয়ে এরকম কাঁপাকাঁপি করবো, এই যে বেসিক জিনিসগুলো অনেকেই দেখবে। ভাইয়া আমার তো আসলে সাধারণ ফ্যামিলি, আমি তো আসলে বাংলাদেশে খুব প্রত্যন্ত এলাকায় থাকতাম, আমি তো আসলে এগুলো কখনো প্র্যাকটিস করি না। সরি, কেউ না থাকলে একা একা ধান খেতে গিয়ে নিজে নিজে প্র্যাকটিস করো। দরকার একটা ধান গাছকে বানাও এমডি সাহেব, তুমি তার সাথে কথা বলে ইন্টারভিউ দাও, হাসবে অনেকে, হাসতে দাও। আজকে যে হাসবে, কিছুদিন পরে সেই তোমার কাছে আসবে, আরে এই ছেলেটা তো, খেয়াল করে দেখবো অনেক ক্রিকেটারের, আমাদের অনেক গল্প আছে যে সারা দিন কষ্ট করে করে বোলিং করতো, সবাই হাসাহাসি করতো, জীবনেও চান্স পাবি না জাতীয় দলে, তাই কিন্তু পারবা না, এটা হবে না, অনেকেই বাজে কথা বলতো, কন্টিনিউয়াসলি করে গেছে, দেখেই সে চান্স পেয়েছে। তাদের জন্য তো নিশ্চয়ই স্পিড মেশিন ও অত্যাধুনিক জিনিসপত্র এগুলো তো তখন ছিল না, সে তার এলাকায় নিজে নিজে করেছে। তো আমি যেটা বললাম, এই জিনিসটা প্রচন্ডভাবে চিন্তা করে করে জিনিসটা বানাতে হবে।
এগুলো গেল কয়েকটা কথা। কিছু বেসিক ব্যাপার স্যাপার থাকে। ফর এক্সাম্পল, একটু কম্পিউটারটা জানা। ভাই আমার এলাকাতে কম্পিউটার নেই, আমি কিভাবে জানবো? সরি, তোমার এলাকাতে তোমার পাশে টিভিও ছিল না, কিন্তু খেলা হলো তো ঠিকই, যে কোথায় কোন শোরুমে বাইরে দিয়ে টিভি দেখায় সেটা তুমি ঠিকই দেখেছো। তাহলে খুঁজে খুঁজে বের করতে হবে যে আমি কোথায় কম্পিউটারটা একটু শিখতে পারবো। আচ্ছা, কিভাবে শিখবো? আমাদের এখানে তো শেখা যায় না। ওখানে গঞ্জে একটাতে শেখায়, ওখানে 2-3 হাজার টাকা নেয়। ঈদের সময় যে সালামি পেয়েছো, বাসায় যে কাজ করে বা আব্বার সাথে যে ধান খেতে কাজ করে যে এক্সট্রা 200 টাকা 500 টাকা পাইছো, সবগুলো জমায় রাখো। ওই গান দেখে, সিনেমা দেখে, এমবি খরচ করে না কিনে একটা চেষ্টা করো যে ওটা নিয়ে কোথাও গিয়ে আমি ওই জায়গা থেকে শিখি। অথবা সেটাও যদি না পারো, তোমার এলাকার যে বড় ভাইয়ের বাসায় কম্পিউটার আছে, ভাই আপনি তো ঢাকায় কম্পিউটার ভালো পারেন, এই নেন 500 টাকা ফ্রি। ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রি। নতুন একটা কালচার ঢোকানো হচ্ছে, সবকিছু ফ্রি হবে। সরি, আবারও বলছি, রুড়ো সত্য কথা, কিছুই ফ্রি না। তোমার যে বন্ধু তোমাকে আজকে পাত্তা দিচ্ছে, হয়তো তোমার জন্য দিচ্ছে না, তোমার আব্বুর জন্য দিচ্ছে না, তোমার গাড়ির জন্য দিচ্ছে না, তোমাদের অনেকগুলো জমি আছে ঘেরে, অনেকগুলো পুকুর আছে সেই জন্য দিচ্ছে। পৃথিবীটা এরকম। সো ওর থেকে কিছু দরকার লাগলে লোকে ফাইন্যান্স করো, যে আমাকে আপনি একটু শেখান। তোমার এলাকার কেউ একজন ভালো ওয়ার্ড জানে, প্রসেসর জানে, পাওয়ার পয়েন্ট জানে, কেউ একজন ঢাকায় না কেউ ইউনিভার্সিটিতে পড়ে, সে খুব ভালো, তারা ধৈর্য তার পেছনে পেছনে ঘুরো। আমাদের আরেকটা জিনিস হয়, একবার দুইবার বলার পরে খুব বিগত লেগে যায়। এতবার বললাম আইমান ভাইকে, উনি উত্তর দিল না। সরি, আইমান ভাইয়ের টাইম নাই। তোমাকে খুঁজে বের করতে হবে। সো তোমাকে খুঁজে বের করতে হবে যে তোমার এই টেকনিক্যাল নলেজ, কম্পিউটারটা, গ্রাফিক্সটা, ওয়ার্ডটা, পাওয়ার পয়েন্টটা, ডেটাবেসটা কে জানে, তার কাছে যেতে হবে। না পারলে ইউনিয়ন ইনফরমেশন সেন্টারে যেতে হবে। ভাইয়া সরকারি বুঝছি, এগুলো কি বলেন, ওখান থেকে কিছু পাওয়া যায় না, ওটা তো চেয়ারম্যান সাহেব নিয়ে গেছে, তাহলে চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাও। কারণ চেয়ারম্যান সাহেব চাকরি চাবে না, তোমার লাগবে। খুঁজে খুঁজে বের করো। ভাইয়া এই সরকারি এত, এইটা বললে হবে না। যেই সিস্টেম, সেই সিস্টেমের সাথে খাপ খাইয়ে সেখান থেকে সম্পূর্ণ নির্যাসটা বের করার দায়িত্ব তোমার। সো দিস হচ্ছে টেকনিক্যাল কিছু স্কিল থাকে। তারপর আমরা প্রায়ই দেখি যে কিছু বেসিক স্কিল, যে একটা ইন্টারভিউতে আমাকে যদি 5টা প্রশ্ন করে, আমি 5টার উত্তরে কি বলবো? আমাদের ছেলেমেয়েরা প্র্যাকটিসই করে না, এসে আবার হাসছে। ভাইয়া আসলে অনেককেই দেখতে পাচ্ছি, সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে শুরু করে অনেক জায়গায় দেখতে পাচ্ছি, নিজের সম্বন্ধে 5 মিনিট বলতে পারছি। 5 মিনিট না, একটা সরি, এই কোশ্চেনের অ্যানসার আমরা দিতে পারছি। তুমি না পারলে কেউ আসবে না। এই যে আমি টানা কথা বলে যাচ্ছি অনেকক্ষণ থেকে, অনেকে হয়তো তাকায় তাকায় দেখতেছে, কি হবে এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছে, ব্রেইনের কোথায় প্রসেস করতেছে, কোথায় বলতেছে। 20 বছর ধরে চেষ্টা করার পরে হয়তো কিছুটা বলতে পারতেছি। তারপর এই ভিডিও মাঝখানে 2-একবার আটকে আমাকে পানি খেয়ে ঠিকঠাক করে আবার আসতে হবে, আমি সাথে অ্যাডজাস্ট করে আবার বলতে হবে। এই যে শেখাটা, আমার থেকে 10-12 বছরের ছোট, 15 বছরের ছোট থেকে শিখতেছি, এই মেন্টালিটিও থাকাটা খুব জরুরি। নিজের সম্বন্ধে একটু কথা বলা, আমাকে কি কি জিজ্ঞেস করতে পারে 5-10টা। আমি যদি ব্যাংক ইন্টারভিউ দিতে যাই কি জিজ্ঞেস করবো, আমি যদি গার্মেন্টস ইন্টারভিউ দিতে যাই কি জিজ্ঞেস করবে, আমি যদি একটা বিস্কিট কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাই কি জিজ্ঞেস করবে, আমি যদি একটা আউটসোর্সিং কোম্পানিতে যাই কি জিজ্ঞেস করবে, আমাকে একটা কল সেন্টারে গেলে আমাকে কি জিজ্ঞেস করতে পারে। নিজে নিজে উত্তর দিতে হবে। কে বলে নাই আমার সেই ক্যাপাসিটি ছিল না, আমাদের স্কুলে তো আইমান ভাই আসে নাই, আমার তো ওইটা আসে নাই, এটা ছিল না, আমার তো পরীক্ষার সময় বৃষ্টি হচ্ছিল, ছাতা ফুটো হয়ে গেছিল, কিচ্ছু আসে যায় না। রুড়ো সত্য কথা বলতে বলেছিল আইমান, রুড়ো কিছু সত্য কথা বললাম। এই সফট স্কিল, কিছু বেসিক স্কিল, কি হচ্ছে যেই পড়াশোনাটা করি, আমার স্কুলে কলেজে পড়াশোনা হয় নাকি না হয় তার সাথে তোমার জীবনের কোনো সম্পর্ক নেই। তোমাকে করে নিতে হবে তোমার নিজে, 100%। আবারও বলছি, কেন এই কথাগুলো আমি কনফিডেন্টলি বলতে পারছি, প্রতিটা ধাপ দিয়ে গিয়েছি। আমি আবারও বলি, আমি সব জায়গায় বলেছি, তোমরা অনেকে হাসাহাসি করো হয়তো, ভাই মোটিভেশন দিচ্ছেন, ইয়েস দিচ্ছি, বিকজ এটা করে যদি 2টা ছেলে মেয়ের উপকার হয়, দ্যাটস এনাফ। কাউকে না কাউকে একটু বলতে হবে। কোনো না কোনো টিচার মাঝে মাঝে একটু বকা দিয়ে কথা বলতো, তার কথা অনেকদিন পরে মনে থাকতো, 15-20 বছর পরে বুঝবা। আজকেই তোমার কাছে যে জিনিসটা ফান মনে হচ্ছে, এটা নিয়ে একটু ট্রল করি, ও শিখায় কি করে 10 মিনিট আমাকে শিখাই বলবে কেমিস্ট্রি, 15 বছর পরে কোনো এক সন্ধ্যায় তোমার দ্বারাই মনে হবে ইয়েস দ্যাট ইজ ট্রু। অ্যাকচুয়ালি আমরা একটু সময় নিচ্ছি বুঝতে। সো এটা হচ্ছে একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং আমার স্কিলের, নিজের ব্যাপারে, গ্রুমিং এর ব্যাপারে, চাকরির ব্যাপারে, ইন্টারভিউর ব্যাপারে, কম্পিউটারের ব্যাপারে, আশেপাশে তোমার এলাকার ব্যাপারে, দেশের অর্থনীতিটার ব্যাপারে, যে সেক্টরে কাজ করতে চাও ভবিষ্যতে, সেই ব্যাপারগুলো নিয়ে আজ যদি না জানো, 10-15-1 ঘন্টা যদি কথা বলার মতো ক্ষমতা না হয়, পারিপার্শ্বিকভাবে কে কোথায় ছিল, আমার এটা ছিল না, ওটা ছিল না, তার কিচ্ছু আসবে না। তুমি একটা বোর্ডে যে বলতে পারো না, ভাই আমাদের কালকে, স্যার আমার তো কালকে আমার এলাকায় গত 5 দিন ধরে বিদ্যুৎ নেই, স্যার আমার তো এলাকায় আসলে পানি উঠে গেছে, কিচ্ছু আসবে যাবে না। তো আমার এখনো মনে আছে আইসিডি দেওয়ার সময় বাস প্রায় মিস করে ফেলতেছিলাম। তা আমি বাস মিস করে ফেললে কি আইসিডি বন্ধ থাকতো? আমার জামা কাপড় ছিল না আইবি এর ভাইবা দেওয়ার সময়, সো আমার জামা কাপড়ের জন্য তো আর আইবি এর ওনারা ওয়েট করতো না। পৃথিবী কারোর জন্য ওয়েট করে না, এভাবেই চলবে। আর আমার একটা কথা বলছিলেন যে 6-7 লাখ ছেলে মেয়ে বের হচ্ছে, রাইট? 6 লাখ কিন্তু গ্রাজুয়েট করে বের হচ্ছে। Graduate. সো গ্রাজুয়েটের আগেও তো নরমাল লাখ কিন্তু জাস্ট গ্রাজুয়েট করে বের হচ্ছে 6-7 লাখ। সো আমাদের একটা ইউনিক অপরচুনিটি এন্ড প্রবলেম দুইটাই আছে। এত অল্প জায়গায় এত মানুষ কোথাও থাকে না।
আর তার মধ্যে যত যাই বলি শিক্ষার হার বেড়ে গেছে, সো অনেক শিক্ষিত লোক আশেপাশে, সো তোমাকে কয়েকটা লেয়ার, দিস ইজ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমাদেরকে প্রায় মিলিটারিতে যখন আমি ছিলাম নেভিতে, একটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তোমাকে পিটি করতেই হবে, তোমাকে 20টা 25টা পুশ আপ দিতেই জানতে হবে, তোমাকে সাঁতার কাটতেই হবে, সার্ভাইভ করতে পারলে করো, না করলে করো না। সো 6-7 লাখ ছেলে মেয়ে যারা বেরোচ্ছ, your skills will define you, separate you from others, আর কেউ না। অনেকে হয়তো বলবে মামা চাচা দাদা, সরি, মামা চাচা দাদা নিয়েও দেখেছি, হয়তো ঢুকতে পারবে, তারপরে হারিয়ে যাবে। Only your skill and yourself, no one else will help you to gain your true position in job and society. So these are the basic skills. অ্যাবসলিউটলি, আর এটা বেসিক। আমার কাছে মনে হয় আরেকটা জিনিসের উপর আমাদের অনেক এমফাসিস দেওয়া উচিত, সেটা হলো ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ছোট্ট একটা স্কিল যদি আমাদের থাকে, কত জায়গায় যে আমরা চাকরি পাই, সুযোগ পাই, প্রমোশন পাই, ইনসেন্টিভ পাই, এই জিনিসটা বলা যায় না। এই জিনিসটা আইমান খুব ক্লিয়ারলি বলে দিয়েছে। আমাদের দেশে আমরা আবেগী জায়গায় আটকে আছি, এবং শুধু সস্তা আবেগ। কথাটা হচ্ছে কি, যে আমি গ্রাজুয়েট করে ফেলেছি, আমি 5 মিনিট ইংরেজিতে বা অন্য একটা ভাষায় নিজের সঙ্গে কথা বলতে পারি না। স্যার আমাদের স্কুল ইংরেজি শিক্ষক ছিল না, তাতে কিচ্ছু আসে যায় না, তাতে কিচ্ছু আসে যায় না। তুমি নিজে খুঁজে বের করে কোত্থেকে শিখবে সেটা তোমার ব্যাপার। আমি আগেও বলেছি, একটা বেসিক ভাষা নিয়ে, আচ্ছা উনি তো 3টা ইংলিশ বলে ফেলেছে, বাংলার সাথে মিলিয়ে আচ্ছা ওনাকে পচাই, আই এম সরি। ইংলিশ যার ভালো, সে ভালো চাকরি পাবে, তার একটু ফ্যাসিলিটিস বেটার হবে, এটা খুব স্বাভাবিক। এটা আমাদের দেশে না, দিস ইজ জিওপলিটিক্স। ব্রিটিশরা, নর্থ আমেরিকানরা, ইংলিশ স্পিকিং দেশের লোকজন অনেক জায়গায় ভালো করছে। তুমি হয়তো উদাহরণ দিবে, জাপান তো পারে না, অমুক দেশে তো ইংরেজি পারে না, ওরা তো করে খাচ্ছে। খুঁজে দেখবে যে অন্য কিছু না কিছু আছে যাদের, যার কারণে তারা হয়তো অনেক কিছু করতে পারছে। আমাদের দেশের ইকোনমি ডিরেক্টলি কিছুটা ইউরোপ, কিছুটা চায়না, কিছুটা নর্থ আমেরিকার সাথে সরাসরি সংযুক্ত। তোমাকে ইংরেজি এবং পারলে চাইনিজ, ম্যান্ডারিন জানতেই হবে। শুধুমাত্র ইংরেজিটা ভালো মতো জানলে, তুমি যখন এসে কোথাও কথা বলবে, শুনতে খারাপ শোনাচ্ছে, আপনি কি বাংলাকে অপমান করছেন? নো, না, বাংলাকে আমি সবচেয়ে ভালোবাসি। এই প্রশ্নটা আমাকে একটু ক্লিয়ার করে দিতে হচ্ছে, বিকজ আমাদের সোসাইটি অনেকে মনে করবে ওনারা দুজন মিলে আসছে পণ্ডিত, ওনারা ইংরেজি ভাষার ই করছে, বাংলা। নো, একেবারেই না, একদম না। অন্য একটা দেশকে কতটা ঘৃণা করি তা দিয়ে, বা অন্য একটা দেশকে কতটা ভালোবাসি সেটা প্রমাণ হয় না যে আমি নিজের দেশকে অপছন্দ করেছি। এটা একদমই না, দিস ইজ অ্যাবসলিউটলি ফ্যাক্ট। আমি যখন নৌবাহিনী থেকে শুরু করে আইবিএ, প্রতিটা জায়গায় বাংলা ইংরেজি দুটো ভাষা সমান তালে লেগেছে, সামনেও লাগবে। আগামীকাল আমার 4টা ইন্টারভিউ আছে, 4টা কথাবার্তা আছে বিভিন্ন দেশের মানুষজনের সাথে। সো ল্যাঙ্গুয়েজটা জানতেই হবে। তোমাকে কে তোমার নিচে লেখছে, কি ফোটা নিয়ে ইংরেজি বলিস আজকাল? হ্যাঁ ভাই, আমি বলি। আমার সামনে একটা কল সেন্টার আউটসোর্সিং এর কাজ আছে, ওখানে নিউ ইয়র্কের ডাক্তারদের প্রেসক্রিপশন আমার শুনে শুনে করে দিতে হবে। সো আমার ইংরেজি জানতে হবে। আমার অমুক ভর্তি পরীক্ষার তমুক জায়গায় আমার লাগবে, এটা ছিল, এটা লাগবে, এটা লজ্জা পাওয়ার কিছু নেই। যত বেশি ইংরেজি বা চাইনিজ শিখবে, তত বেশি সাথে সাথে বাংলাও শিখবে। শেষ। বাংলাতেও 5 মিনিট কেউ লিখতে পারে না একটা রিপোর্ট, অনেকেই আমি দেখেছি। তুমি তোমার আঞ্চলিক ভাবে টানে কথা বলছো, তুমি তোমার সুন্দর করে ভাষা জানো না, নির্যাস মানে কি জানো না, রুরো যে কথাটা বলেছে, রুরো সত্য, এটা অনেকে জানো না। রুরো মানে কি, হ্যাঁ, এটাও জানো না। না জানলে সেটা তোমার ব্যর্থতা। আজকে আমরা রুরো মানে হচ্ছে খুবই কঠিন, খুবই পিয়ার্সিং, সেই কথাটা বললাম। আবার আমরা ব্যস্ত, তুমি যদি ভাষা না শিখুলটা ব্যস্ত থাকো, আয়মান ভাই তো মাঝখানে 4টা ইংরেজি বলে ফেলেছো, উনি বাংলিশ করেছো, উনি তো ইয়ো হয়ে গেছে। সরি, ইংরেজি জানো, আজকে একটা ভালো হোটেলেও বলবে, হসপিটাল ইন্ডাস্ট্রিতে তোমাকে ডেকে নিয়ে যাবে। ইংরেজি জানো, ট্রাভেল এজেন্টের চাকরি পাবে। ইংরেজি জানো, আউটসোর্সিং এর চাকরি পাবে। ইংরেজি জানো, গার্মেন্টস এর চাকরি পাবে। ইভেন তোমার কম্পিউটার আদার স্কিল বলবে, শিখাই দিব। সেটা চমৎকার ইংরেজি বলবে। রিসেপশন, কল সেন্টার, রিসেপশন, সেলস, আউটসোর্সিং, ফ্যান্টাস্টিক। সো ব্রিং আউট। দরকার লাগলে বসে বসে যেখান থেকে পারো খেলা দেখার জন্য যতক্ষণ টিভি সামনে দাঁড়ায় থাকো, বল ভাই বিবিসিটা একটু ছাড়ো, আমি একটু শুনি, সিএনএনটা ছাড়ো, সিএনবিসিটা ছাড়ো, আমি শুনি। এটা তোমাকে করতেই হবে, এটাতে কোনো সন্দেহ নাই। কে কি বললো, কে কি ট্রল করলো যে বাংলা মিশাচ্ছ ইংরেজি ভাই, সরি। লার্ন অ্যাজ মেনি ল্যাঙ্গুয়েজেস অ্যাজ ইউ ক্যান। অ্যাবসলিউটলি। স্কিলস তো বললাম, আরেকটা জিনিস এখন অনেক হেভিলি চেঞ্জ হয়ে যাচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের কথা আমরা বলি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটার কারণে আমাদের জবের প্যাটার্ন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, জবের রিকোয়ারমেন্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, জবের ফ্যাসিলিটিস, বেনিফিটস সব চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটার জন্য কিন্তু আমরা প্রস্তুত না। 5 বছর পর হঠাৎ করে কিন্তু আমরা একবার ধাম করে সামনে আসবে, আল্লাহ এটা কি হলো। এই রিকোয়ারমেন্ট, আপনি তো অলরেডি অনেক জায়গায় কাজ করেছেন, আপনি ডিফেন্সে কাজ করেছেন, বিএডিতে কাজ করেছেন, বিএডি সেলসে কাজ করেছেন, বাংলালিংকে কাজ করেছেন, আমবাতে কাজ করেছেন, এখন নগদে আছেন, ফিনটেক এন্ড সেলস, অনেক জায়গায় অনেক ডিফারেন্ট এক্সপেরিয়েন্স আছে। সো এন্টায়ার জব ফিল্ডটা কিভাবে চেঞ্জ হচ্ছে এবং এটা আমাদের কেন জানা দরকার,
কেন ইন্টারনেট ট্রেন্ডগুলোর রিপোর্ট আমাদের পড়া দরকার, কিভাবে এটা জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি। একটা জিনিস হচ্ছে যে অটোমেশন আসবে অনেক হিউজ। সো অটোমেশন আসবে। আমরা এখন পর্যন্ত এই এশিয়া প্যাসিফিকে আমাদের দেশটাকে ধরা হয় যে অনেক সস্তা শ্রম পাওয়া যায়, যার কারণে অনেকে আসবে, আর অনেকদিন অনেকেই আসবে। কিন্তু আমি কিছুদিন আগে দেখছিলাম আইসল্যান্ডের উপরে ব্লুমবার্গের একটা ডকুমেন্টারি সিরিজ, ওখানে দেখাচ্ছিল যে মাছ যে কাটে, আইসল্যান্ডের অর্থনীতি মাছের উপর, সমুদ্রের, ইভেন মাছ কাটার জন্য অটোমেটেড যন্ত্র আছে। মাছটা ঢোকে, এক্সরে হয়, বোনটা সিলেক্ট করে কেটে ফেলে, মাথাটা আলাদা করে, সো ওটার অটোমেশনের যন্ত্র আছে, লাস্টে একজন একটু চেক করছে যে মাছটা ঠান্ডা। চিন্তা করে দেখো, মাছ কাটা তো আমরা ভাবতাম যে ম্যানুয়াল জব, মাছটাও কেটে ফেলছে, একটা মেশিন, সফটওয়্যার এন্ড কিছুটা। সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে অটোমেশনের কারণে এই ধরনের বেসিক আমরা যেগুলো ভাবছি যে ফিজিক্যাল লেবার বেসড চাকরি, যেগুলো জব যেগুলো বাংলাদেশে আছে বা এখনো চলছে, ইভেন কাস্টমার সার্ভিস বট চলে আসছে। সো আলটিমেটলি দেখা যাবে যে এত বেশি অটোমেশন হবে, তখন ওই বট বানানোর গ্রুপের চাকরিটা থাকবে, বটের যে কাজটা, কথা বলার চাকরিটা থাকবে না, যে মেসেজের রিপ্লাই দেয়া, মেসেজের রিপ্লাইটা ওটা আছে। কিন্তু বটকে তো মেসেজটা লিখে দিতে হবে, বলে দিতে হবে, তার মানে একজন ভালো করে যে লিখতে পারে, আবারও বলছি তুমি খুব ভালো লিখতে পারো, সেই বট চ্যাটবটটা যে কথাটা বলবে, হাই বললে কি বলবে, নাই বললে কি বলবে, আপনাদের প্রোডাক্টের দাম জানতে চাইলে কি বলবে, ওটা লিখে দিতে হবে কাউকে। ওই জায়গাটায় দেখা যাবে তুমি যদি খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারো, ওই ধরনের জব আসবে। আমি কথার কথা বলছি, বাট ম্যাসিভ স্কেল আসবে না। সো আবারও বলছি, অটোমেশন আসবে, প্রচুর ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্স নিয়ে কাজ করে, বিগ ডেটা নিয়ে কাজ করে, ডেটা বোঝে। মানে কি ডেটা বোঝে মানে কি? আপনি কি বলতেছেন ভাই, একটু ক্লিয়ার করে বলেন। সোজা বাংলা, চারদিকে অনেক সেন্সর থাকবে, অনেক মেশিন থাকবে, যেন এখানে শুরু ভাই কতবার হাত এভাবে নামিয়েছে, এভাবে নামিয়েছে, এটা নিয়ে ওই সংখ্যাটা বের করে নিয়ে কোন টাইমে শুরু ভাই হাত উপরে তুলেছিল, নামিয়েছিল, গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন, ডেটা থেকে এক্সট্রাক্ট করার যে বুদ্ধিটা, আমরা সাধারণত অঙ্ক এমনিতে অ্যাভয়েড করি, ম্যাথস অ্যাভয়েড করা যাবে না। ফিউচারে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে ম্যাথমেটিক্স, অ্যানালিটিক্যাল ক্যাপাসিটির লোকজনকে সবচেয়ে বেশি, বিকজ ওরাই মেশিন, রোবটস, এই জিনিসগুলোকে, বটস এদেরকে চালাবে। সো ওই জায়গায় আমরা একটা বড় ধাক্কা খেতে পারি, আমি আবারও বলছি। সো আমাদের এখনো সময় আছে, বা চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে আমাদের যেটা হবে যে প্রচুর ছেলেমেয়েরা হঠাৎ করে দেখবে যে ও এটার দরকার নেই, ও কল সেন্টারে আমার মানুষ দরকার নেই, আচ্ছা এটা বলার জন্য আর দরকার নেই, রিসেপশন দরকার নেই। আমি তো পারলে কয়েকদিন পর আমি দেখলাম, সেদিন দেখছিলাম ব্লুমবার্গে যে অনেক রোবটস হয়েছে, একদম ফেস, একদম 3D অ্যানিমেশন সব মিলিয়ে ওরা এমন একটা বানিয়েছে যে রোবটটা এখন আর হিউম্যান এলিমেন্ট অনেকটা, এবং সে ফানও করতে পারে। আমি তো এখন চিন্তা করতেছি যে আমাদের রিসেপশনে এরকম একটা থাকলে তো অনেক খারাপ হয় না। আমার রিসেপশনে যে ছেলেটাকে আমি নিতাম তাকে তো নিব না, কথা বলছি। সো আমরা কিন্তু এমনিতে একটা বড় ধাক্কা খাবো, একটু সময় লাগলো। আবারও বলছি, অটোমেশন, কম্পিউটার, কিছুটা রোবোটিক্স, কিছুটা ডেটা অ্যানালাইসিস, কিছুটা বিগ ডেটা মানে কি, এই কিছুটা ম্যাথমেটিক্স, এই ব্যাপারগুলো বোঝাটা খুব জরুরি হয়ে দাঁড়াবে। সো তোমরা যারা ভাবছো যে না বিবি একটা করে ফেলবো, আচ্ছা জীবনেও ম্যাথস নিয়ে ঘাটবো না, আচ্ছা বোঝার দরকার নেই, কিছুটা ঝামেলায় পড়বে, বেসিক লেভেলের অনেকটা ঝামেলায় পড়বে। সো বেসিক লেভেলের এখনো সময় আছে আমাদের কিছুটা, বাট আমার মনে হয় এখন থেকে একটু বোঝা উচিত আমাদের, যারা ইয়াং যারা আছে তারা দেখছো। গ্রেট, আমরা স্কিলস নিয়ে কথা বললাম এন্ড কিভাবে জব চেঞ্জ হচ্ছে এটা নিয়ে কথা বললাম। এই দুইটার একটা খুবই ইন্টিগ্রেটেড এলিমেন্ট হলো আনএমপ্লয়মেন্ট প্রবলেম বাংলাদেশে। সো এই আনএমপ্লয়মেন্ট প্রবলেমে আমরা আসলে কথা বলি যে দেশে করা উচিত, বাজেটে চেঞ্জ আনা উচিত, পলিসি মেকারদের এটা করা উচিত, বাট এই জিনিসগুলো না আমাদের স্কোপের বাইরে। স্কোপের বাইরে জিনিসপত্রগুলো নিয়ে অবশ্যই কথা বলবো, কারণ আমাদের স্কোপে এখানে একটা মজার ঘটনা আছে, আমি কিছুদিন আগে দেখছিলাম, একটা বইও আছে, অনেক জায়গায় আছে গল্পটা, যে আমাদের দেশে না সবাই সবকিছু জানে যেটা কি করতে হবে। আমি দেখতে পাচ্ছি 22 বছরের একটা ছেলে, আমার ক্যারিয়ার 22 বছরের, সে আমার 22 বছরের ক্যারিয়ার সে অ্যানালাইসিস করে ফেলতেছে ফেসবুকে, ওর বয়স 22 বা 23, সে আমার ক্যারিয়ার অ্যানালাইসিস করে ফেলতেছে। তারপরে যে ধরো আইমান যে কাজগুলো করে, বা আরো অনেকে যে কাজগুলো করে, বা আমাদের অর্থমন্ত্রী কি করছেন, বা প্রধানমন্ত্রী কি করছেন, সে বলে ফেলতেছে। যেটা দেখা যাবে চায়ের দোকানে বসলে ওরা আলাপ করে ফেলতেছে, এটা করা উচিত, এটা করা উচিত। সরি, এটাতে কারো কিছু আসে যায় না, কিন্তু নিজের কাজটা আগে করতে হবে। একদম খুব সিম্পলি বলছি যে আনএমপ্লয়মেন্ট ওপর যেটা বলছিল ইত্যাদি সবগুলো জিনিস গিয়ে দাঁড়াচ্ছে যে স্কোপের বাইরে আলাপগুলো করে লাভ নেই। দেশের এটা হলে, এই হলে, আনএমপ্লয়মেন্ট হলে আমার ওখানে এটা হবে, সরি, ওই পর্যন্ত ওয়েট করার সাহস, ক্যাপাসিটি, সময় আমাদের মধ্যবিত্ত ছেলে মেয়েদের নেই। তোমার যদি আনএমপ্লয়মেন্ট বলতে, এমপ্লয়মেন্ট বলতে যদি চাকরি বুঝে থাকি, আই এম সরি। এমপ্লয়মেন্ট বলতে আমি আবার বলছি, তোমার এলাকায় যদি আম ভালো হয়, তুমি যদি আজকে চাঁপাইনবাবগঞ্জের একটা গ্র্যাজুয়েট ছেলে হও, তোমার উচিত 50টা বা 100টা বা 200 ঝুড়ি আম নিয়ে ঢাকায় এসে বা অন্য জায়গায় এসে বিক্রি করে, এই যে কনসেপ্টটা আমাদের মধ্যে নেই। না না, আমি তো চাকরি করব, আমার এলাকায় আম হয়েছে তাতে আমি কি করব? সরি, আম বিক্রি করো, বিকজ তোমার এখন এমপ্লয়মেন্ট দরকার। এমপ্লয়মেন্ট মানে চাকরি না,
এমপ্লয়মেন্ট মানে হচ্ছে নিজের পরিবারের সবার জন্য জীবিকার ব্যবস্থা করতে পারার সক্ষমতা। সেটা যদি আম বিক্রি করে হয়, সেটা যদি মাছ বিক্রি করে হয়, সেটা যদি মুরগি পালন করে হয়, সেটা যদি অর্গানিক সবজি চাষ করে হয়, সেটাও করতে হবে। বাংলাদেশের আম ইউরোপে যাচ্ছে, বাংলাদেশের পাট নিয়ে বাইরে গবেষণা হচ্ছে, বাংলাদেশের মাছ চতুর্থ মানে ফ্রেশ ওয়াটার ফিশ রপ্তানি করে। এই গার্মেন্টস, তুমি হয়তো তোমার এলাকার যে দর্জি সাহেব ওনাকে পাত্তাই দিচ্ছ না, ওর পাশে যে তোমার বসে থাকা উচিত। কি কি ফ্যাব্রিক্স ইউজ করলেন, কি করলেন, এটা কি, এটার সাথে কি করলেন, কোত্থেকে আনেন এই সুতাটা, কত টাকা। এই থট প্রসেস বাদ দিয়ে যদি সারাক্ষণ চিন্তা করতে থাকো, আজ থেকে 6 মাস পরে অমুক ব্যাংকের, সরকারি ব্যাংকের অমুক করণিক পদে লোক নিবে, আমি ওয়েট করছি, তার আগ পর্যন্ত আমি আনএমপ্লয়েড, সরকার খারাপ, দেশ খারাপ, এই দেশে কেন জন্মালাম, আই এম সরি, কিচ্ছু আসে যায় না দেশে। দেশ চাচ্ছে তুমি তোমার এলাকায় যদি না পারো আম বিক্রি করো, জাম বিক্রি করো, লিচু বিক্রি করো, চাষ করো, ধান চাষ করো, সবজি চাষ করো, ডু সামথিং। কৃষি প্রধান দেশ, কৃষি কাজ করো। কথার কথা বলছি, সেগুলো আপনি এত বড় বড় কথা বলেন, আপনি করেছেন। সরি, আমার যেটা যেটা চাওয়ার ছিল, যে স্কিলগুলো ছিল আমি করে 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 এই পর্যন্ত আসছি। সামনে কোনোদিন দরকার হলে আমি তো করবো। আমাকে আমার মেয়ে, আমার পরিবারকে, আমার বাবা মাকে যদি খাওয়ানোর জন্য যদি করতে, আমি করে ফেলবো কোনদিন। আজকে তোমাদের সামনে ভালো আছি, কালকে অসুস্থ হয়ে যেতে পারি, পরশুদিন আমার আসলেই নামতে হবে। আমি হয়তো গ্রামে কোথাও যে ইংরেজি পড়াবো, বাংলা পড়াবো একদম ওপেনলি এখানে বলে গেলাম। সো আবার বলছি, এমপ্লয়মেন্ট বলতেই আমি আইবিএতে ঢুকে এই চাকরিটা করব, আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে বিসিএস দিব, এই করলেই হবে, এর বাইরে না এমপ্লয়মেন্ট। আই এম সরি। প্রায় ঢাকা, আমাদের দেশের ছোট ছোট শহরগুলো থেকে দেখা যায়। সৈয়দপুরে গিয়েছিলাম আমি, রেলওয়ে জংশন। সো ওখানে দেখলাম যে এক লোক ডিম বিক্রি করছে, ডিমের সাথে আরো আনুষঙ্গিক একটু জিনিসপত্র দিয়ে সে একটা কি করলাম, সারাদিন এই কাজ করে, রাতের বেলা সে ডিম বিক্রি করে। আমি অবাক হয়ে গেলাম, বিকজ এই ডুয়েল ক্যারিয়ার কনসেপ্টটা ইউরোপের অনেক দেশে আছে, আমেরিকায় আছে, বাংলাদেশে নেই। আমি সারাদিন ব্যাংকার, রাতে আর কিছু করা যাবে না, আমি সারাদিন অমুক করি, আর কিছু করা যাবে না। নো, এমপ্লয়মেন্ট বলতে চাকরি, এবং চাকরি আরেকজন দিবে, এই ধারণা থেকে বেরোয় আসতে হবে। যারা করবে তারা ঢুকবে, আমার মতো হয়তো তারা বিবিএ করবে, এমবিএ করবে, চাকরিতে ঢুকবে, নেভির চাকরি করবে, নাহলে বাইরের চাকরি করবে। এর বাইরেও চারপাশে কি ঘটতেছে, আমার এলাকায় চিংড়ি ভালো হয়, চিংড়ি নিয়ে কিছু করি। আচ্ছা, আমি টেকনাফ, এখানে তো দেখতে সবাই মাছ শুকায় শুটকি বানায়। আচ্ছা, রংপুরে তো শুটকি নাই, পাঠা, রংপুরে তো এটা আছে, এটা কর। এই পুরো জিনিস 17 কোটি মানুষকে দরকার লাগলে আমরা কি করি, ট্রেডিং ব্যবসাকে বলে যে ফেরিওয়ালা, হাসাহাসি করি। হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো ট্রেডিং করে বড় হয়েছে। স্যামসাং এর কথা, ট্রেডিং দিয়ে শুরু করছিল, নুডলস বানাইতো, রাইস নুডলস। আমরা এত সবকিছুকে ছোট মনে করি। আমাদের দেশে এমপ্লয়মেন্টের মেজর প্রবলেম সরকার না, দেশ না, নাথিং, অর্থনীতি না, ছোট মনে করি কাজকর্ম। ট্রাস্ট মি, আমার কাছে সুন্দরবন থেকে মধু এনে বিক্রি করো, আমি কিনবো। তোমার বাসার পাশে, তোমার এলাকায় তোমার আম্মু, তোমার খালা, তোমার অমুক ভালো পিঠা বানায়, পিঠা বিক্রি করো, ডু সামথিং। সো এমপ্লয়মেন্ট বলতে আবারও বলি, আমরা চাকরি মনে করি। আই এম সরি, এমপ্লয়মেন্ট হচ্ছে জীবিকা, আর জীবিকা মানে হচ্ছে এনিথিং। না পারো, দরকার লাগলে, আমি আই বি ভেরি ফ্র্যাঙ্ক, না পারলে আমি অনেক ছেলে মেয়েকে দেখি শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়, যে ভালো জায়গায় পরে, রাজশাহী ইউনিভার্সিটির অমুক জায়গায় রিক্সা চালাচ্ছে, যাতে আব্বা আম্মার জন্য কিছু টাকা পাঠাইতে পারে। দিজ আর দ্য কিডস আমাদের দরকার। কে কতগুলো ক্যাট ফিল্টার হয়েছে কিনা, স্ন্যাপচ্যাটে অমুক হয়েছে কিনা আমার দরকার নেই, ট্রাস্ট মি। ওদের জন্য অন্য লেভেল দরকার। সে হয়তো যাবে অন্য জায়গায় কাজ করবে, এই ভিডিওটা ওদের জন্য না। সে হয়তো অন্য অনেক বড় সফটওয়্যার বানায়, অনেক বড় সোশ্যাল মিডিয়া অনেক কিছু বানায় অনেক কিছুই বেসিক লেভেল। কেন বলছি ভাই, আমি মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলে। এখন অনেকে হাসাহাসি করে, কি ব্যাপার, আমি অনেক জায়গায় শুনেছি, অনেকেই বলে আচ্ছা উনি তো, এবং ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ডের তো, এই জন্য অনেকে মেনে নেয় না। আই ডোন্ট কেয়ার। আমি আমার বাবা মাকে নিয়ে, পরিবারকে নিয়ে ভালো আছি। যেই কাজ যখন আসছে সেটা করছি, প্রয়োজনে ওইভাবেও করব, যা করা লাগে করব। দ্যাটস হোয়াট ইজ কল্ড এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট হচ্ছে জীবিকা। এমপ্লয়মেন্ট মানে আনএমপ্লয়মেন্ট মানে চাকরি না। সুপার। এখানে একটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট ছিল, এটা হলো ডুয়াল ক্যারিয়ার। ডুয়াল ক্যারিয়ারের কনসেপ্টটা বাংলাদেশে অনেক সীমিত, কিন্তু রিসেন্টলি ঢাকা কিন্তু অনেক বাড়ছে। আই লাভ ইট। যে কাজটা করে, সাথে উবার চালায়, একটা মজার ঘটনা। আমি রাজশাহীর একটা ছেলে আছে রমিত, তুমি কখনো দেখলে, আমার খুব খুব প্রিয় একটা ছেলে, রুয়েটে পড়ে। ও খাবার দাবার পছন্দ করে, ও রুয়েটের বিভিন্ন ক্যাম্পাসের বাইরে কার্ড দিয়ে জুস বিক্রি করে। ট্রাস্ট মি, হি ইজ এ ইঞ্জিনিয়ার ফ্রম রুয়েট, পড়তেছে এবং সে জুস বিক্রি করছে। আমি খুশিতে যে যাক কিছু হলেও চেঞ্জ হচ্ছে। যখন বাকি ছেলেপেলেরা ওর একটা ট্রল বানাই, ওকে নিয়ে একটু মজা করি, ওর ছবিটাকে এটা ওইটা করি, এই ব্যস্ততার মধ্যে কিছু কিছু ছেলে মেয়ে এই ধরনের কাজগুলো করে প্রমাণ করতেছে। ডুয়াল ক্যারিয়ার, ফ্যান্টাস্টিক। অ্যাকচুয়ালি আমি নাম বলবো না, ওই দিন ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। আমি একটা উবারে উঠছি,
আমার সাথে একজন ছিল আজনান, সো বনানীতে নেমে গেল, তারপরে আমি একা যাচ্ছি গুলশানে যাব রবির অফিসে, গুলশান তো তখন পিছের লোকটা বললো আপনি ভালো আছেন? আমি বলছি হ্যাঁ জি ভালো আছি। বলে আপনার সাথে আমার ড্যাফোডিলে দেখা হয়েছিল। আমি বললাম যে ড্যাফোডিলে, হ্যাঁ আপনি যে ডিরেক্টর একটা ইয়েতে। সো আমি বললাম যে স্যার আপনি এখানে? আরে তখন সে আমার সাথে অনেক কথা বললো, গাড়িতে যেতে যেতে যে তার ড্রাইভার আছে এবং তার ড্রাইভার ছুটিতে আছে, সো সে আগেও একবার উবার চালিয়েছিল, সো তার ড্রাইভারের অনেক কষ্টের কথা বলছে, নিজেই সে অ্যাকচুয়ালি চালিয়ে দেখছে যে আসলে কত টাকা পাওয়া যায়, আসলে ট্রিপের বোনাসটা পাওয়া যায় কিনা, আসলে খাওয়া খরচ কতটুকু হয়, এন্ড সে জাস্ট আমি না অবাক। আমি আনএমপ্লয়মেন্ট দরকার লাগলে তুমি গাড়ি নাই রিক্সা নিয়ে কাজ করো। এটা কি যোগ করলেন? না, আসলেই করি নাই। আমি আসলেই কাউকে মিট করতে চাই, সে পিরোজপুরে, সে নোয়াখালীতে, সে কুমিল্লাতে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, রিক্সা চালাচ্ছি, ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে, কাজ হচ্ছে, আমার টাকা হচ্ছে, জীবিকা। দ্যাটস ইট। দেশ দেয় নাই, দেশ খারাপ, সরি। পৃথিবীর অনেক দেশের ছেলে মেয়ে স্বাধীন দেশ বলতে পারে না নিজেদেরকে। আমাদের একটা পতাকা আছে, অনেকে ভাবে এগুলো হাসাহাসি, দেশপ্রেমের কথা দূরে রাখেন। আমাকে অনেকে হাসাহাসি করে, দেশ নিয়ে এত বড় বড় কথা বলেন, অবশ্যই বলবো। আমার একটা পাসপোর্ট আছে, আমার একটা পতাকা আছে, পৃথিবীর যেখানে যাই আমাকে আলাদা একটা দেশের নাগরিক হিসেবে চিন্তা করে, রেয়ার অপরচুনিটি। সো এই দেশে থেকে যতটুকু করা যায়, যতটুকু করতে পারবো করব। ক্ষোভ হবে, বিরক্ত লাগবে, সম্পদ নাকি পুঞ্জীবিত হচ্ছে, অনেক কথাবার্তা আছে। আমার স্কোপের মধ্যে যতটুকু আছে আমি ততটুকু করে যাবো। That should be the way of Absolutely. And interestingly এরকম জিনিস কিন্তু অনেক বাড়তেছে এখন। ইউনিভার্সিটির ছেলেপেলেরা ইউনিভার্সিটি থেকে যখন আসে তখন একটা উবার বেড়া পাঠাও রাইড নিয়ে চলে আসে, ওর পকেট মানি হয়ে গেল, যাওয়ার সময় আমার হলো ওর তেলের খরচটা হয়ে গেল। That's how people are changing. So that's আমার brilliant thing. ফ্রেন্ডরা ইভেন এখনো আছে, আমি কয়েকজনকে চিনি, আইবিএতে পড়ে, কোম্পানিতে জব করছে, এখনো টিউশন করে। বিকজ দোস আমার অল বলছে আমার স্যালারি 20% আমাকে একটা অ্যামাউন্ট দিচ্ছে, 15,000 টাকা টিউশন, কেন করবো না? আমার নেক্সট ইনক্রিমেন্টটা দরকার নাই। সো এই যে ডুয়াল ক্যারিয়ার কনসেপ্ট, আই থিংক দ্যাটস সামথিং ভেরি গুড। আমাদের যারা ভিডিওটা দেখতে এমপ্লয়মেন্ট, মনে করো যে তোমার গ্রামটা খুব সুন্দর, তোমার শহর খুব সুন্দর, তুমি বাকি শহর থেকে লোকজনকে বলো আসেন, আমি আপনাকে ট্যুর আমার শহর দেখাবো, আমার গ্রাম দেখাবো, গ্রাম ব্র্যান্ড করো, করে ইনকাম করো, সমস্যা নাই। কবে কোন চাকরি দরজাও খুলবে তারপর আমি চাকরি করবো, আই এম সরি। আর যদি ল্যাঙ্গুয়েজ ভালো থাকে, কম্পিটিটিভ স্কিল ভালো থাকে, ইউ স্টার্ট ইউর ওন। অ্যাবসলিউটলি। এখান থেকে একটা মনে হলো, যেহেতু আমাদের ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দেখা হবে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে, আরেকটা জিনিস যেটা আমাদের অনেক হেভিলি এফেক্ট করে সেটা হলো আমাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। ও ইয়া, যেটা নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি। আমি আপনার সাথে ভিডিও তৈরি করেছিলাম যে ফেসবুকে কি করা উচিত, ফেসবুকে কি না করা উচিত। আমাদের অনারেবল স্টেট মিনিস্টার জোনাথন আহমেদ পলক ভাই, ওনার সাথে আমি ভিডিও করেছিলাম ফেসবুকে করা উচিত না করা উচিত। ইউনিসেফের ইভেন্টে যে সবাইকে বললাম যে এটা করো এটা করো না। ইভেন আফটার অল দিস আমাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা না অনেক বেশি নেগেটিভ, টক্সিক এবং নিজেরাই নিজেদের ব্র্যান্ড ইমেজকে নামিয়ে ফেলছি। রিসেন্টলি আপনি দেখেছেন তামিম প্রেস কনফারেন্সে এসে মানুষজনকে বলছে ভাই প্লিজ আপনারা ক্ষমা দেন, যে আপনারা এখন আমাদের উপর প্রেশারটা দিয়েন না, মাশরাফিকে নিয়ে খারাপ কথা বলেন না। এখানে মধ্যবিত্ত ছেলে মেয়েদেরকে একটা কথা বলি, একটা গ্রুপ তৈরি হয়েছে যে ও ভাবছে যে ওর অনেক ইন্টারনেট আছে, ওর অনেক ফেসবুক করার ক্ষমতা আছে, হ্যাঁ সে হয়তো আছে টাকা নষ্ট করার মতো, সে ঢুকে যেখানে গিয়ে যা ইচ্ছা তাই বলে দিচ্ছে। তারপর তাকে শেখানো হচ্ছে যে উল্টাপাল্টা গিবত করলে তুমি খুব ভালো করতেছো, তুমি খুব চমৎকার একটা, তুমি খুব একটা কিছু, তোমার অনেক লাইক হয়েছে। সো আবারও বলছি, তামিমের মতো একজন প্লেয়ারকে যখন বলতে হয় যে ভাই প্লিজ, কতটা নিচে নেমেছে। আমি আবারও বলবো, আমাদের ফেসবুকে তোমার বয়স 18, তুমি 20 বছর ধরে অর্থনীতি নিয়ে কাজ করছে, তার সঙ্গে একটা কমেন্ট করে বসে, অথবা তোমার বয়স 22, যে লোক 25 বছর ধরে একটা কাজ করছে তার সঙ্গে কথা বলে ফেলবে। তুমি জীবনে ফুটবল কি, ক্রিকেট মাঠ কি জানো না, তার সম্বন্ধে কথা বলে প্রবলেম। এবং এই জিনিসগুলো আলটিমেটলি এখন সবাই হাসাহাসি করছে। ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াকে, আর যারা প্রতিষ্ঠিত মানুষ, আবারও বলছি তোমাদের খারাপ লাগবে যেহেতু রূঢ় সত্য, প্রতিষ্ঠিত মানুষরা এই ওপিনিয়নগুলোকে 1 পয়সার আর পাত্তা দিচ্ছে না, তারাও হাসাহাসি করছে। এরা কি অবস্থা! আমার যে একটা রেসপেক্ট ছিল যে কনস্ট্রাকটিভ সমালোচনা করব, সমালোচনা নিব, ওটা থেকেও দূরে সরে গেছে। আমি অনেক ক্রিকেটারকে বলতে শুনেছি আমরা এখন সোশ্যাল মিডিয়া দেখি না, তাতে কি হলো, সে ফ্যানদের থেকে দূরে সরে যাচ্ছে ইচ্ছা করে। কারণ কি, ফ্যানরা সে সম্মানটা দিতে জানছে না। আচ্ছা, কেন জানছে না? হঠাৎ করে কি হলো, একটা কিছু বলে বসে আমরা যে কিছুটা স্বাধীনতা পেয়ে গেছি, বেসিক্যালি এত দ্রুত, এত অল্প পয়সায় ডিজিটাল এটা হয়েছে, সরকারকে ধন্যবাদ দিতেই হবে। অনেকে বলবে আপনি কি সরকারকে তেল দিচ্ছেন? না, এত অল্প সময়ে 8 কোটি ফোন, সবার ঘরে ঘরে ইন্টারনেট, সবাই ফোনে কথা বলছে, ডেফিনেটলি কিছু ক্রেডিটের ব্যাপার আছেই। দেওয়াতে যেটা হয়েছে, যার
যা মনে হচ্ছে, যাকে নিয়ে মনে হচ্ছে আমি এটা বলে দিলাম। জীবনে আমি নাটক বানাইনি, আমি বলে দিলাম। জীবনে অ্যাডভার্টাইজমেন্ট বানাইনি, আমি বলে ফেললাম এটা হয় নাই। যিনি বানিয়েছেন তিনি হয়তো 5টা 10টা 20টা বছর ধরে বানাচ্ছেন, আস্তে ধীরে আমরা কমেন্ট করে ফেলছি। So, আমার মতে সোশ্যাল মিডিয়া নিয়ে আমি একটা কথাই আবারও বলবো যে পিপল আর নট কেয়ারিং এনিমোর। খুব খারাপ শোনাচ্ছে, পিপল আসলে হাসে এখন। কেউ যদি লেখে ভাই আপনি একটা আমার আসলে কিছু আসা যায় না, এরকম অনেকেই বলছে যে আসলে। সো তাতে কি হচ্ছে, তুমি হয়তো মধ্যবিত্ত একটা ছেলে, নিম্ন মধ্যবিত্ত একটা ছেলে, একটা গ্রাজুয়েট, তুমি তোমার অভ্যাসই হচ্ছে যেখানে পাও যে পরিমণি উনার লাইভের নিচে হোক, আরিফিন শুভর লাইভের নিচে হোক, আয়মানের লাইভের নিচে, তামিমের লাইভের নিচে, মাশরাফির লাইভের নিচে, সাকিব আল হাসানের অমুকের নিচে যে একটা বাজে বাজে কথা বলাটা তোমার মজা। এটা কি হয়, কেন হয় জানো? ব্যক্তিগত জীবনে যখন আমাদের অর্জন কম থাকে তখন আমরা না কেন জানি অন্যদেরকে নিয়ে শুরু করে দিই, এবং ওইটা করতে করতে তুমি তোমার রেকর্ড জমা রাখছো, ডিজিটাল ফুটপ্রিন্ট। আবারও বলছি, তুমি জমা রাখছো। কিছুদিন পরে এমন সফটওয়্যার আসবে, কিছুদিন আগে আমেরিকা বলেছে যে আমেরিকার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার 5 বছরের সোশ্যাল মিডিয়া ডাটা চেক করা হবে। আমি অনেকদিন আগে থেকে এটা বলছিলাম। শুধু তোমার নামটা দেওয়া হবে, তোমার নামের সাথে রিলেটেড সফটওয়্যার খুঁজে বের করবে কবে কোন প্রোফাইল, কোন মোবাইল নাম্বার দিয়ে কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তুমি কোথায় কোথায় গিয়ে কোন ধরনের এফওয়ার্ড ইউজ করেছিলে, সুন্দর মতো দেখাবে। ভাই আপনি তো মনে হয় সেলিব্রিটি পাইলে বা একজন লোকজন পাইলে তার নিচে যে বাজে বাজে কথা বলার মতো লোক না। চমৎকার চমৎকার, বোঝা গেছে। এবং সেই কথাগুলো টেক্সট টু ইমোশন, স্পিচ টু ইমোশন, এগুলো বের করে সফটওয়্যার বলে দেবে যে তুমি কতটা টক্সিক। আজকে হয় নাই, 5, 7, 10 বছর পরে জীবনের সবচেয়ে সুবর্ণ যে সুযোগটা পাবে, সেই সুযোগটা যখন ফাইনাল অ্যাসেসমেন্ট হবে বা একটা অ্যাসেসমেন্ট হতে থাকবে, তখন যে আটকে যাবে। আবার বলছি, হাত নিষ্পিস করলেও ফালতু সস্তা চিপ কমেন্ট করার দরকার নেই। যেই জিনিস তুমি জানো না, যেটা বোঝো না, যেই জায়গায় যাওয়ার এখনো তোমার যোগ্যতা হয়নি, তাদের সম্বন্ধে কথা বলার আগে 100 বার ভাববে। শুনবে। সোশ্যাল মিডিয়া শোনার জায়গা, সোশ্যাল মিডিয়াতে লেখার জায়গা না, কমেন্ট করার জায়গা না। সাকিবের কমেন্ট নিচে তুমি সাকিব সাহেব কি বলেছেন না ওইটা দেখো, তোমার বলার দরকার নেই খুব বেশি, কারণ ওই অভিজ্ঞতা তোমার নেই। তার মতো তুমি সারাটা প্ল্যানেট ঘুরে ফেলোনি, আয়মান সাহেবের মতো এতগুলো জিনিস তো ঘুরো নাই। সো কমেন্ট করে লাভ নেই। আমার মতো তো 4টা চাকরি করো নাই, আমার চাকরি নিয়ে তোমার অ্যানালাইসিস করার লাভ নেই, কারণ আমার কিছু আসবে যাবে না, তোমার আসবে যাবে কিছুদিন পরে। সোশ্যাল মিডিয়াতে আমিও হতাশ অনেকটা সোশ্যাল মিডিয়া। তারপরে অনেকে ভালো ভালো আছে, ভালোরাই একটা সময় জয়ী হয় এবং ভালোগুলোই থাকে। ভুল শেখানো হচ্ছে কয়েকটা জায়গায়, সস্তা এলোমেলো চিপ জিনিস করলে নাকি খুব স্মার্ট, ওনাকে পচিয়েছি, ওনাকে সাইজ করেছি, ও অনেক ভিউ হয়েছে, ব্রো সরি কিচ্ছু আসে যায় না ব্রো, তোমার বেতন দিবে না, ঠিক আছে? তোমার স্কিল তোমারটা দিবে। সো সোশ্যাল মিডিয়া নিয়ে আয়মান আমার বলার কিছু নেই। যদি ছেলে মেয়েরা এখানে অনেকে বোঝে, ভালো করলে করবে, খারাপ করলে ইট উইল কাম ব্যাক টু ইউ 10 বছর পরে। টেকনোলজি ইজ গোয়িং দেয়ার। অ্যাবসলিউটলি। এন্ড মানুষের যে সেলফ ব্র্যান্ডিং এর এখন সবথেকে বড় জায়গা হলো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। এইসব জায়গায় আমরা কি ফুটপ্রিন্ট রেখে যাচ্ছি, না মানে কি কমেন্ট করে যাচ্ছি, বিগ ডেটা ইজ কামিং, বলে যাচ্ছি, সব থাকবে, এভরিথিং। ফেশিয়াল রিকগনিশন থেকে কোথায় গিয়ে ছবি তুলছিলে, কোথায় গিয়ে এমনি করতে, কোথায় এভাবে করে রেখেছিলে, এভরিথিং উইল বি দেয়ার। আমরাই চেষ্টা করছি যে আমরা যখন কাজ করছি, আমি আমার এইচআর এর সাথে কথা বলেছি, এরকম কি বের করা যায়? একটা সিভি আসলে আমি ফার্স্টে বলি যে লিঙ্কডইন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানে দেখেন তো ওর কথাবার্তা কিরকম, ফুটপ্রিন্ট কিরকম, কোথায় গিয়ে কি লাইক দিয়ে রেখেছে, কোথায় গিয়ে কি কি কমেন্ট করেছে, এভরিথিং চেক করা হয়। কিছুদিন পরে দিস উইল বি ম্যাসিভ। ইভেন বিদেশ যাওয়া থেকে শুরু করে, তোমরা অনেকে দেখছো হয়তো দেশের বাইরে চাকরি নিয়ে যাওয়ার প্ল্যান করবে, একটা বড় অংশ যারা উপশহরে থাকো, শহরে থাকো, সব জায়গায় আটকাবে। তোমার সাইকোগ্রাফিক অ্যানালাইসিস করা হবে তোমার ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে। সো যদিও হাত নিষ্পিস করে, রিল্যাক্স। কথায় কথায় ট্রল, কথায় কথায় জোকস, কথায় কথায় শোকন ভাই মোটিভেশনাল, লাভ নেই। তোমার নিজের ক্ষতি হবে, তোমার ফ্যামিলির ইনকাম আসবে না রে বাবা। সো ঠান্ডা হও। আমি চিন্তা করি যতজন মানুষ মিম টিম বানায় বা এইসব ডিজাইন করে, ওরা যদি গ্রাফিক ডিজাইনিং এর কাজ করতো, 1 বিলিয়ন টাকা চলে আসে। আমরা বানাই ফেললাম একটা কিছু, মুখের মাথার সাথে এটা লাগে ওটা লাগে, তাতে কিচ্ছু আসে যায় না। কয়েকটা ধরো একটু ধনী, বাবার অনেক টাকা, কিছু করার নাই, সারাদিন 5টা ফোন নিয়ে বানাচ্ছে, এই গ্রুপ আজকে এই ক্যামেরা তো কালকে ওই ক্যামেরা কিনে কিনে তোমাদেরকে শেখাচ্ছে। তোমার এতে কিচ্ছু আসা যায় না। তার তুমি একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলে, তোমার কষ্ট ওরা কখনো বুঝবে না। এই দেশে বসে, এখানে বসে, ওখানে বসে, এই জায়গায় বসে খুব স্টাইলে বানাচ্ছে, তোমার ক্ষতি হচ্ছে, তুমি ওই ট্রেন্ডে দিয়ে চলে যাচ্ছ। সরি, ওইটা তোমার বেতন দিবে না, তোমার বাবা মায়ের পাতে ভাত আনবে না। তোমাকে তোমার স্কিলের দিকে আসতে হবে, এবং সেটা হতে হবে ভদ্র স্কিল। এন্ড লাস্টলি আমাদের একেবারে 30 মিনিটস টাইম শেষ। ইয়েস, একেবারে লাস্টলি যদি বলি থিংস টু লার্ন, কোথা থেকে ওরা ইনফরমেশন কালেক্ট করবে, কোন কোন সোর্স ওরা রেগুলারলি ফলো করবে, কোন কোন ইনফরমেশন ওরা শিখবে, জানবে। যেমন আমি আজকে সবাইকে শেয়ার করলাম আমার অর্গানাইজেশনের যে
ইন্টারনেট ট্রেন্ডের উপর 1995 থেকে কিন্তু প্রতি বছর রিপোর্ট বের হয়। অ্যাবসলিউটলি। ইন্টারনেট ট্রেন্ড জুনের 11 তারিখে বের হয়েছে 2019। সো 2019 এ ইন্টারনেটে কি কি ট্রেন্ড আছে এই জিনিসটা জানা কিন্তু সবার দরকার। তাহলে আমরা বুঝবো কিভাবে। ইউ আর ডুইং এ গ্রেট জব। তুমি Right. তো রাত দিন খেটে কষ্ট করে অন্যান্য বন্ধুরা যখন জবে চলে গেছে তুমি তোমার মতো করে তো দিয়ে যাচ্ছ। রাইট। সো মাই আন্ডারস্ট্যান্ডিং যে কি কি স্কিল কখন কি করা উচিত আমি তোমাকে শুরুতে বলছিলাম যে পৃথিবীতে ঘটতেছেটা কি। এক্স্যাক্টলি। ওই ফেসবুকে অমুকের মিম পেজে ট্রোল পেজে কি ঘটছে ওটা জেনে তোমার কিচ্ছু আসবে না। পৃথিবীতে ঘটতেছেটা কি, অ্যাবসলিউটলি। আমার দেশে কি ঘটছে, আমার এই সেক্টরে কি ঘটছে, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলো। কোথায় কি জানা উচিত না জানা উচিত এগুলো নিয়ে যদি আরেকটু গবেষণা করো, আই এম শিওর ইউ গাইজ ডু এ হেল্প এ গুড জব ইন্ডেক্সিং অল দোজ চেঞ্জেস এন্ড ট্রেন্ডস। সো আই এম শিওর দে ক্যান লার্ন ফ্রম দেয়ার। অ্যান্ড ফাইনালি ওদের টাইম ম্যানেজমেন্ট আমাদের কাছে মনে হয় যে আমাদের ইয়াং জেনারেশন আমরা অনেক কিছু জানি, ইনফরমেশন ইজ সো ফ্লুইড রাইট নাও। আমাদের একটা দুইটা ক্লিকে ইউটিউব গুগলের মাধ্যমে সারা দুনিয়ার সবকিছু জানছি, বাট ফর ল্যাক অফ আ প্রপার রুটিন, ফর ল্যাক অফ প্রপার সেলফ ডিসিপ্লিন, এই জিনিসটা আমরা খুব বাজেভাবে ওয়েস্ট করছি। এই জায়গায় আমি একটা কথা বলবো যে হোয়াট এভার আই অ্যাম টুডে, আমার 6 বছরের মিলিটারি লাইফটা টট মি, ইট টট মি রুটিন ডিসিপ্লিন। এই জিনিসটা লাগে না ভাই, আমি আসলে 4টার সময় ঘুমাই, সকালে দিনের বেলা 3টার আগে উঠতে পারি না ভাই, আমি তো এখন এরকমই। সরি, রুলও সত্য কথা বলছি না ভাই, হবে না। আর বাই দ্য ওয়ে এটাকে কিন্তু ইনসমনিয়া বলে না, এটা ইনসমনিয়া না, স্টাইল, হ্যাঁ, রাতের পাখি, অমুক তমুক, কিচ্ছু হবে না, ট্রাস্ট মি। সুরসুর করে ঠিকই জবে ঢুকবা, যখন নিজের ব্যবসায় ঢুকবা ঠিকই সকালবেলা লাইন উঠে যে দাঁড়াইতে হবে, সেটা আগে থেকে শুরু করে ফেলো। এটা আমাদেরকে শিখাইছে, এই অমুক হইতে হবে, ইয়ং হইলেই নাকি উল্টা দিকে ঘুরতে হবে, চেহারা ছবি করে রাখতে হবে। সরি, ইয়ং হইতে গেলে বি ট্রেন্ডি, বি মানে টাইম বাউন্ড, বি হেলদি, বি I mean, you need to be in a routine, otherwise it's not possible. আবার বলে যে ইংলিশ বাংলা মিশালাম, চিন্তা করে টেনশন করে কোনো লাভ নেই, তাতে আমার কিচ্ছু আসবে যাবে না। তুমি রাজা চেষ্টা করো, হাউ ক্যান ইউ ডু। আর যদি আমাদের এখানে খারাপ কিছু পাও, তুমি তোমার মতো করে চিন্তা করো। সুখন ভাই আর আয়মান, আজ সুখন ভাই অনেক জোরে জোরে কথা বলেছে, অনেক ফাস্ট কথা বলেছে, অনেক এক্সাইটিং। আসলে এই ভিডিওটা উনি এইভাবে করলে ভালো করতো, ওইটা আমাকে এইভাবে না লিখে নিচে তুমি করে ফেলো, একটা করে প্রমাণ করে দাও যেভাবে করলে আরো ভালো হতো। আমার পেছনে লেগে তো লাভ নেই, এই ভিডিওর পেছনে লেগে লাভ নেই। তুমি তোমার কাজটা করো, কারণ দিন শেষে তোমার দেখভাল, তোমার জীবিকা তোমার হাতে, তোমার পরিবার তোমার দিকে তাকিয়ে আছে। সো চেষ্টা করে যাও। এক্স্যাক্টলি। এন্ড अगेन আমরা আর কোনো কথা বলবো না। তো শুভ ভাই লাস্টে যেটা বললো, প্লিজ মনে রেখো, এবং তোমাদের যদি মনে হয় এই ইনফরমেশনটা তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের ব্যাচের বাকি যারা ব্যাচমেট আছে, তোমাদের ফ্রেন্ড সার্কেল, তাদেরকে একটু হলেও রিয়েলিটি চেক দিবে অথবা কিছুটা শেখাবে, তাদের সাথে শেয়ার করো, কমেন্টে ট্যাগ করো, এন্ড নিজের লাইফে না একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসো। বেস্ট উইশেস।